আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতেছি। সেটা হচ্ছে আমি আসলে অনেকগুলা পোস্টে বলছিলাম, আমি ফেসবুক এবং আমাদের ইউটিউবেও আমি পোস্ট দিছিলাম যে আমরা কিন্তু মডেল টেস্ট এক্সামটা শুরু করতেছি, যেহেতু একেবারে পরীক্ষাটা লাস্ট পর্যায়ে চলে আসছে এবং আমরা উন্মুক্ত কিছু মডেল টেস্ট নিব এবং এটা 100 মার্কের মডেল টেস্ট। আশা করি এই মডেল টেস্টগুলো সবাই দিতে পারবা এবং সবাই দিতে পারবা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারাও দিতে পারবা এবং আমাদের ওয়েবসাইটের সাথে যারা কানেক্টেড আছো, আমাদের ফেসবুক পেজের সাথে বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে, যেখানে যে কানেক্টেড আছো সেই কিন্তু দিতে পারবা। তো এখনও যদি কেউ আমাদের প্ল্যাটফর্মগুলোতে কানেক্টেড না থাকো, অবশ্যই আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কানেক্টেড হয়ে যাও। তো আমি ভিডিওর আসলে আজকের ভিডিওতেই আমি বলে দিব মডেল টেস্ট এক্সামটা কিভাবে দিতে পারবা। তো সম্পূর্ণ দেখতে থাকো, আমি ভিডিওর মাঝেই যে কোনো জায়গায় আমি হয়তো এটা বলে দিব। তো ভিডিও শুরু করার আগে বলি, আজকেও কিন্তু আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ নিয়ে আসলে কথা বলবো, যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট দেখে আমি এই 10টা এমসিকিউ সিলেক্ট করেছি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আমি ভিডিওর মাঝখানে বলবো এবং সেগুলো আসলে শোনার চেষ্টা করবো। তা আমি আজকে বেশি কথা বলবো না। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর সাথে যদি যুক্ত না থাকো, অবশ্যই আগে ভাগে সেগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের অ্যাপ ব্যবহার করতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। তো আমি একেবারে কথা না বাড়িয়ে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, অন্তর্জলি যাত্রা উপন্যাসটি কার লেখা? জানি না এই ধরনের উপন্যাসের নাম কেউ কখনো শুনছো কিনা। আসলে এই উপন্যাসের ব্যাপারটা, যে যত উপন্যাসের নামগুলো বেশি পড়বা সে তত বেশি জানবা এবং তোমরা কনফার্ম ধরে রাখো উপন্যাস থেকে কবি পরিচিতি, লেখক পরিচিতি, এগুলা থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন আসবেই আসবে। এবং অন্তর্জলি যাত্রা উপন্যাসটি সৈয়দ শামসুল হকের লেখা, একটু নামটা মনে রাখবা, সৈয়দ শামসুল হক অন্তর্জলি যাত্রা উপন্যাসটি লিখেছিলেন। নাম্বার 2 যে প্রশ্নটা সেটা হচ্ছে, উৎস থেকে উৎসমুখে যাওয়া এই বাক্যটি কোন প্রকার বাক্য? একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি বুঝাই দিতেছি। সেটা হচ্ছে উৎস থেকে উৎসমুখে যাওয়া। উৎস মনে করো একটা পানির স্রোতের কথাই যদি চিন্তা করো, একটা যে কোনো জায়গা থেকে উৎস থেকে পানি বের হচ্ছে। তো একটা উৎস থেকে যদি পানি বের হয়, এখন সেই উৎসের যে মুখটা, সেই মুখের কাছে যদি তুমি যাও, অবশ্যই কি তুমি একটা বাধা পাবা? অবশ্যই কিন্তু তুমি একটা বাধা পাবা। তো এই যে বাধাটা কিন্তু একটা বিরোধের সূত্রপাত। তো উৎস থেকে উৎসমুখে যাওয়া এই বাক্যটা কোন প্রকার বাক্য? এটা হচ্ছে বিরোধাভাস, যেটা বিরোধের আভাস, যেটা সেইটাকে বোঝায়। এরকম একটা অলংকার কিন্তু আমরা গতদিন শিখছিলাম। আমাদের আগের ভিডিওগুলো যারা দেখো নাই, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবা। তো আমরা নাম্বার 3-এ চলে যাব। নাম্বার 3-এর প্রশ্ন হচ্ছে, সার্কের সদস্য সংখ্যা কয়টি? খুবই সহজ প্রশ্ন এবং আমরা ছোটবেলা থেকেই অনেকেই পড়ে আসছে। সার্কের সদস্য সংখ্যা ছিল 60টি এবং 60টির মধ্যে আমাদের সাবকন্টিনেন্টের যে অঞ্চলগুলো, যেমন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর হচ্ছে তোমার পাকিস্তান, ঠিক আছে? তো মোটামুটি 60টা আছে এবং পরবর্তীতে নতুন করে 8 নাম্বার যে দেশটা ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান। তো এই আফগানিস্তানের নামটা একটু মনে রাখবা। আমরা কিন্তু 60টা পড়ে আসছি আগে, অনেকেই কিন্তু এটা ভুল করে 60টা দিয়ে দিবা, কিন্তু এটা কিন্তু আপডেট হয়েছে এবং এটা কিন্তু একটা কিন্তু অ্যাড হয়েছে, এটা আফগানিস্তান। আমার খুব সম্ভবত খেয়াল নাই, 2021 বা 22 বা এই টাইপের কাছাকাছি এই এই ধরনের মানে এই সালের দিকে এটা কিন্তু ইনক্লুড হয়েছিল। তো মোটামুটি সার্কের সদস্য সংখ্যা তাহলে 8টি, আমরা এটা বুঝতে পারলাম। নাম্বার 4 যে প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় সংসদে মোট কতটি আসন রয়েছে? এটাও ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করবে। এটার মেইন কারণ হচ্ছে, যারা খবর টবর দেখে তারা দেখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবে রাজনীতিবিদরা বলে 300 আসনে আমরা প্রার্থী দিব, 300 আসনে প্রার্থী দিব। বাট এইখানে কিন্তু একটা ব্যাপার থাকে, বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন কিন্তু আসলে 300 আসনেই কিন্তু নির্বাচন হয়, অর্থাৎ আমরা যে ভোট দেই সেটা 300 আসনেই কিন্তু সেটার প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও 50টা সংরক্ষিত আসন থাকে, এটা মহিলাদের জন্য কিছু সংরক্ষিত আসন থাকে এবং এই 50টার ভোট আসলে ওইভাবে হয় না। তো এই ক্ষেত্রে মোট আসন সংখ্যা হয় 350টি। আশা করি কমপ্লিটলি তোমরা বুঝতে পারছো বিষয়টা। 350টি আসন রয়েছে বাংলাদেশের। মোট আসন কিন্তু আসলে 300টা, কিন্তু সংরক্ষিত আরো 50টা আসন আছে বিধায় মোট আমরা আসন ধরতে পারি 350টি।
নাম্বার 5 যে প্রশ্নটা, একটি পণ্যের দাম 200 টাকা, 10% ছাড়ে নতুন দাম কত? আমার কি এটা খাতা কলমে দেখানোর দরকার আছে? আমরা কি মুখে মুখে একটু করতে পারি না? এই অঙ্কগুলো আমি আজকে খাতা কলমে দেখাবো না, আমি মুখে মুখে করায় দেখাই। আসলে আমরা একটু আমাদের বেসিক দেখে থেকে একটু চিন্তা করি। একটা পণ্যের দাম যদি দামের কথা আমরা বাদ দিই, 10 টাকা 10% ছাড়, 10% ছাড় মানে বোঝায় যে 100 টাকা যদি দাম হয় তাহলে 100 টাকা থেকে 10% ছাড় দিলে হচ্ছে 90 টাকা হয়, মানে পণ্যটার দাম হয় হচ্ছে 90 টাকা 10% ছাড়ে, তার মানে 100 টাকায় ওইটার দাম হয় হচ্ছে 90 টাকা। তাহলে 200 টাকায় দাম কত হবে? 100 টাকায় যদি 90 টাকা হয় তাহলে 200 টাকায় কত হবে? 90 যোগ 90 অর্থাৎ 180 টাকা। এটা কি আমার খাতা কলমে মনে হয় না দেখায় দেওয়ার দরকার আছে? আমি একটু সিম্পলি বুঝাই, তারপরেও আরেকবার দেখে, আসলে সব কোয়ালিটির স্টুডেন্ট থাকে তো এখানে। আচ্ছা, মনে করো আমাদের 10% ডিসকাউন্ট, আমরা যদি বলি 10% ছাড়, তাহলে 10% ছাড় বলতে বোঝায় হচ্ছে, তাহলে 100 টাকা থেকে বিয়োগ হয়ে 10 টাকা হবে, তাহলে 90 টাকা হবে। 10% ছাড় মানে হচ্ছে 90 টাকা। তাহলে আমি যদি বলি 200 টাকায় 10% ছাড় দিলে কত হবে? তাহলে 200 টাকায় 10% ছাড় দিলে আরও 90 টাকা হবে, তাহলে হবে হচ্ছে টোটাল 180 টাকা। আচ্ছা, কাইন্ডলি এটা একটু মনে রাখবেন। তাহলে আমাদের অপশনে কিন্তু 180 আছে, তাহলে আমাদের এখানে উত্তর হবে 180। নাম্বার 6 যে প্রশ্নটা, 1, 4, 9, 16 এর পরের সংখ্যাটি কত? আমরা একটু এটা খাতা কলম করি। 1, 4, 9, 16, 1, 4, 9, 16 আমাদের বলছে এর পরের সংখ্যাটা কত। আমরা একটু নিজে নিজে একটু এই ধরনের অঙ্ক আসলে একটু নিজে নিজে ভাবার চেষ্টা করতে হবে। এটা আমরা দেখি 1 আর 4, আসলে এর মধ্যে গ্যাপটা হচ্ছে 3, 4 এবং 9 এর মধ্যে গ্যাপ হচ্ছে 5, 9 এবং 16 এর মধ্যে গ্যাপ হচ্ছে 5। তার মানে আমাদের এই লজিকে কিন্তু এটা হবে না। তাহলে আমরা একটু অন্যভাবে দেখি আসলে এই ধারাটা কিভাবে গেছে। একটু খেয়াল করেন, 1, 4 অর্থাৎ 1 এর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, 2 এর স্কোয়ার করলে কিন্তু 4 হয়, 3 এর স্কোয়ার করলে কিন্তু 9 হয়, এবং 4 এর স্কোয়ার করলে কিন্তু 16 হয়। তাহলে পরের সংখ্যাটা আমরা বুঝতেই পারতেছি, এটা হবে হচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার যদি করি তাহলে হবে হচ্ছে 25। আমরা একটু দেখি অপশনে 25 আছে কিনা। হ্যাঁ, অপশনে 25 আছে, তাহলে এখানে অ্যান্সার হবে 25। নাম্বার 7 যে প্রশ্নটা, মানবদেহে কোনটি নিঃসরণ অঙ্গ? এটা আমি অন্যান্য টপিক বুঝাতে যে আসলে আমি এই টপিকসটা অনেকবার বুঝাইছি। এটা হচ্ছে মানবদেহে কোনটি নিঃসরণ অঙ্গ, অর্থাৎ কোনটি নিঃসরণ করে, বর্জ্য পদার্থ নিঃসরণ করে। এখানে পাকস্থলী না, হৃৎপিণ্ড না, ফুসফুস না, এটা হচ্ছে বৃক্ক। বৃক্ক মানে হচ্ছে কিডনি বলি আমরা যেটাকে, কিডনি মানবদেহের কিন্তু রেচন অঙ্গ বা নিঃসরণ অঙ্গ হিসেবে কাজ করে। নাম্বার 8 যে এইটা, সেটা হচ্ছে ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিএনএ, আমরা একটু ডিএনএ এর পূর্ণ রূপটা যদি দেখি, ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, আরএনএ, ডিএনএ এবং আরএনএ, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ডিএনএ বলতে বোঝায় হচ্ছে 2টা সুতা, ডিএনএ বলতে বোঝায় 2টা সুতা, আর আরএনএ বলতে বোঝায় 1টা সুতা। তাহলে ডিএনএ মানে যদি হয় 2টা সুতা, 2টা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ বলতে বোঝায় হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। অর্থাৎ এই ডিএনএটাকে যদি আমরা ভাঙলে আমরা 2টা আরএনএ পাবো। সিম্পল ব্যাপার, এই 2টা সুতা আছে, 2টা সুতা আলাদা আলাদা করলে 2টা আরএনএ পাবো। তাহলে ডিএনএ এর পূর্ণ রূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এর পূর্ণ রূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ এর পূর্ণ রূপ হবে হচ্ছে এখানে অপশন এ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
নাম্বার 9 যে প্রশ্নটা, পানির পিএইচ কত। আমি পিএইচ নিয়ে অনেকগুলো প্রশ্ন আগেও দেখাইছিলাম এবং সেইখানে আমি বলছিলাম যে পানির পিএইচ কিন্তু 7। তো এটা একটু মনে রাখতে হবে, পানির পিএইচ হচ্ছে 7। রক্তের পিএইচ কত প্লাস আদার্স যে পিএইচগুলো আমি আগের প্রশ্নগুলো দেখাইছিলাম, এগুলো একটু কাইন্ডলি না দেখে থাকলে একটু দেখে নেবেন। আগেও আমি বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে প্রশ্ন দিয়েছিলাম, একটু সেটা একটু দেখার চেষ্টা করবেন। আসলে আমি একটু বলি, অনেকে আসলে প্রশ্ন করছিলেন যে ভাই আপনি 10টার বেশি এমসিকিউ দেন না কেন। আমি একটু বলি, দেখেন আমি 10টা এমসিকিউ ঠিকই রাখি, কিন্তু আমি কিন্তু আরও ডিটেলস বুঝাই দিই। আপনি এখান থেকে হয়তো আরও বেশি জিনিস পাবেন, এসএম রিলেটেড টপিকস থেকে আরও কী কী প্রশ্ন আসে আমি সেগুলো কিন্তু বলে দেই। সো আমি আসলে ভিডিও বেশি লং করতে চাই না, আপনাদের যাতে মনে করেন ডিস্টার্বড না হন এই কারণে। সো যেহেতু আমাদের 9টা প্রশ্ন হয়ে গেছে, আমরা একটু মডেল টেস্টের ব্যাপারে কথা বলি। তো মডেল টেস্টের ব্যাপারে দেখেন, আমার এই ভিডিও অর্থাৎ যে ভিডিওটা আমি রেকর্ডিং করতেছি, এই ভিডিওর পিন কমেন্টে দেখবেন একটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, মডেল টেস্ট অন। ঠিক আছে, পিন কমেন্টে দেখবেন মডেল টেস্ট অন নামের একটা আমি লিঙ্ক দিয়ে দিব। তার আগে কিন্তু অবশ্যই আমাদের এই যে ভিডিওটা একটা লাইক করে দিবেন, এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কারণ আপনারা বুঝতেছেন 100টা অবজেক্টিভ আমি করেছি, অবশ্যই অনেক কষ্ট করে করা লাগছে। তো ভিডিওগুলা যে আপনাদের জন্য রেকর্ডিং করতেছে, অনেক কষ্ট করে রেকর্ডিং করতেছি। সো অবশ্যই এইটা কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দিলে আমরা কিন্তু আসলে বেশি উৎসাহিত হই, ইন্সপায়ার হই আপনাদের কাছ থেকে। তো অবশ্যই ভিডিওটা আগে একটা লাইক দিয়ে নেবেন। এরপরে আপনি যেটা করবেন, আমাদের এই যে মডেল টেস্ট অন, আমি অবশ্যই এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা অ্যাড থাকেন সেখানেও বলে দিব। মডেল টেস্ট অনের উপরে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে সরাসরি, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে দেখেন এখানে উন্মুক্ত মডেল টেস্ট পরীক্ষার জন্য নিচের লিঙ্কে ক্লিক করতে বলছি। এটা হচ্ছে প্রথম যে লিঙ্কটা, একেবারে প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম এখানে নিয়ে যাবে রায়হান্স একাডেমি, মানে আমার আরেকটা একাডেমি আছে, ওটা আসলে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তো সেই রায়হান্স একাডেমির যে লোগোটা আসবে এবং এইখান থেকে স্টার্ট দিলে নার্সিংয়ের ভর্তি পরীক্ষার জন্য আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে স্টার্ট কুইজে চাপ দিলে আপনি কিন্তু মডেল টেস্ট পরীক্ষাটা দিতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস গিফট। অবশ্যই তার আগে কিন্তু আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই আমাদের কমিউনিটিতে ইনভাইট করুন। আমরা যেহেতু আপনাদের কোনো কোর্স রাখি না, একদম টোটালি সব কিছুই ফ্রিতে যদি সামান্য কিছু আপনাদের জন্য উপকৃত মানে এটা দিয়ে যদি উপকৃত হন, অবশ্যই আমার মনে হয় ক্ষতি নেই আপনাদের জন্য। তো আমরা একদম সর্বশেষ প্রশ্নে চলে যাব, যেটা হচ্ছে যে যন্ত্র তাপকে বিদ্যুতে রূপান্তর করে তাকে কি বলা হয়। এটা আমি একটু বুঝাই দিব। সেটা হচ্ছে, দেখেন এখানে অনেকেই হিটার লিখে দিবেন ভুল করে, কিন্তু হিটার মানে হচ্ছে আমরা যখন হিট দেই, অর্থাৎ ওইটা যে বিদ্যুৎ শক্তিটা থাকে, বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে হিটার কিন্তু হবে না, ডায়নামো আসলে হবে না, ট্রান্সফরমার তো সরাসরি এখানে তাপের কোনো ফাংশন এখানে নাই। তাহলে এটা হচ্ছে থার্মাল জেনারেটর। এটা একটু মনে রাখবেন, থার্মাল জেনারেটর, এটা হচ্ছে তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের আজকের 10টা এমসিকিউ। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, আমি আবারও বলতেছি, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু রেগুলার যে কোনো আপডেট আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়া আমাদের অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে বেশ কিছু এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন, আনলিমিটেড প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেল নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ সবাইকে।